স্টুডেন্ট ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট EVS CPS 4 চ্যাপ্টার 4 আলোচনা করছি। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 4 থেকে পর্ব 1 আলোচনা করে ফেলেছি, পরিবেশ বিজ্ঞান শিক্ষণের বিভিন্ন ধারণা ও পদ্ধতি। প্রথম পর্বে আমরা গুরুত্বপূর্ণ 10টা 2 নম্বরের প্রশ্ন আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আরও কিছু 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব এখান থেকে। আগের পর্বে আমরা জেনেছি সঞ্চালন কাকে বলে, সঞ্চালনের বিভিন্ন রূপ, ধনাত্মক সঞ্চালন, ঋণাত্মক সঞ্চালন এবং শূন্য সঞ্চালন। এই পর্বে আমরা আরও কিছু সঞ্চালন সম্পর্কে জেনে নেব। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, লো রোড ট্রান্সফার বলতে কী বোঝো? প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, লো রোড ট্রান্সফার বলতে কী বোঝো? লো রোড ট্রান্সফারের ক্ষেত্রে চিন্তামূলক শিখন সঞ্চালন অপেক্ষাকৃত কম। এখানে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন শিখন স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয়। উদাহরণ হিসাবে, একজন গাড়ি চালক নিয়মিতভাবে একটি গাড়ি চালায়। সে যদি অন্য একটি নতুন ধরনের গাড়ি চালাতে সক্ষম হয়, তাহলে বলা যায় উক্ত গাড়ি চালকের লো রোড ট্রান্সফার ঘটেছে। লো রোড ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যে কাজ প্রত্যহ করছি, সেই কাজটি যদি আমরা অন্য কোনো ক্ষেত্রে সেই কাজটি যদি আমাকে সাহায্য করে, অর্থাৎ আমরা একটি গাড়ি চালাচ্ছি বা আমরা একটি রান্না করছি, আমরা যদি অন্য একটি তেমন ধরনের গাড়ি বা অন্য ধরনের গাড়ি চালাতে লো রোড ট্রান্সফার। সেই সাথে আমরা যদি এক ধরনের রান্না করতে সক্ষম হই, সেই রান্নার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা অন্য ধরনের রান্না করতে পারি বা করতে সাফল্য অর্জন করি, তাহলে সেটাও আমাদের লো রোড ট্রান্সফার। এরপরে হচ্ছে হাই রোড ট্রান্সফার বলতে কী বোঝো? হাই রোড ট্রান্সফার ক্ষেত্রে সঞ্চালন সচেতন এবং সুচিন্তিতভাবে ইচ্ছাকৃতভাবে ঘটে। এখানে আমাদের সঞ্চালন সচেতন মানে খুব উচ্চতরভাবে সুচিন্তিত এবং খুব নিখুঁতভাবে চিন্তার ফলে আমাদের সেটা করতে হবে। উদাহরণ হিসাবে, কোনো এক ব্যক্তি দাবা খেলার শিখে যুদ্ধক্ষেত্রে ব্যূহ রচনা করতে পারছে। এখানে ক্ষেত্রটা ভিন্ন হলেও সেই ব্যক্তি দাবা খেলার কৌশলকে চিন্তা করে যুদ্ধক্ষেত্রে কৌশল রূপে ব্যবহার করেছে। একেই হাই রোড ট্রান্সফার সঞ্চালন বলা হয়। সামান্য একটা দাবা খেলা সেটাকে যদি আমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করি, যুদ্ধের মতো একটি কঠিন পরিস্থিতিতে, সেটা অবশ্যই আমাদের হাই রোড ট্রান্সফার। এর পরের প্রশ্ন হচ্ছে, নিকটবর্তী সঞ্চালন বা নিয়ার ট্রান্সফার বলতে কী বোঝো? যখন অর্জিত আচরণ, জ্ঞানের বিষয়, ধারণা বা দক্ষতা খুব সদৃশ্য পরিস্থিতিতে সঞ্চালিত হয়, তখন তাকে নিয়ার ট্রান্সফার বা নিকটবর্তী সঞ্চালন বলা হয়। যখন অর্জিত আচরণ, জ্ঞানের ধারণা, দক্ষতা খুব সদৃশ্য পরিস্থিতিতে, মানে সেই যে জ্ঞানটি আমরা গ্রহণ করেছি এবং পরিস্থিতিটি প্রায় সমান সঞ্চালিত হয়, তখন তাকে নিয়ার ট্রান্সফার বলা হয়। উদাহরণস্বরূপ, মনস্তত্ত্বের বিষয়বস্তু শিখে শিক্ষার বিষয়ে শিখনকে সহজতর করে তোলা। মনস্তত্ত্ব বলতে আমাদের যে শিশু মনস্তত্ত্ববিদ্যা যখন আমরা পড়ছি, সেখানে কী করছে, আমরা শিশুর মন মানসিকতা নিয়ে দেখছি। এক্ষেত্রে কী হলো, আমরা একটি ব্যক্তির মন মানসিকতার সম্পর্কে জানতে পারছি এবং সেই বয়সে সেই পরিস্থিতিতে তাদের কী ধরনের আগ্রহ, চাহিদা, প্রয়োজনীয়তা ইত্যাদি থাকে, সেগুলোকে বুঝে আমরা একটি শিখন পরিস্থিতি বা শিখনের বিষয় নির্বাচন করছি তাকে শিক্ষা দেওয়ার জন্য। এটাই হচ্ছে নিকটবর্তী সঞ্চালন। নিকটবর্তী সঞ্চালনের ক্ষেত্রে আমরা আবার বলতে পারি যে আমাদের বাগান তৈরি করার জ্ঞান আছে। ঘরের মধ্যে আমরা ছোটোখাটো টবের মধ্যে ছোটোখাটো বিষয় চাষ করেছি, গাছপালা তৈরি করেছি, কিন্তু সেই জিনিসটা আমরা যদি মাটিতে বা একটা কোনো মাঠ আমাদের দিয়ে দেওয়া হয়, সেখানে যদি নিয়ে গিয়ে কাজে লাগাতে পারি সেই জ্ঞানটা, সেটাও আমাদের নিকটবর্তী বা নিয়ার ট্রান্সফার হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, দূরবর্তী সঞ্চালন বা ফর ট্রান্সফার বলতে কী বোঝো? যখন অর্জিত আচরণের, জ্ঞানের বিষয়, ধারণা বা দক্ষতা শিখন বৈসাদৃশ্য বিষয়ে শিখনে সঞ্চালিত হয়, তখন তাকে দূরবর্তী শিখন সঞ্চালন বলে। সাধারণ ক্ষেত্রে বিসাদৃশ্য সঞ্চালনের উদাহরণ দেখা যায় না। দূরবর্তী সঞ্চালন নিকট সঞ্চালনের থেকে অধিকতর কার্যকরী হয়। যখন আমরা কোনো একটি জ্ঞান বা বিষয়কে অর্জন করেছি, সেই অর্জনটা কোনো একটা অন্য বিষয়, সম্পূর্ণ বিষয়টির থেকে অন্য বিষয়ের মধ্যে পার্থক্য বর্তমান, সেখানে কাজে লাগাই, তখন তাকে আমরা দূরবর্তী সঞ্চালন বলি। আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আমরা ধরি যে রান্নাঘরে যখন আমরা রান্নাবান্না করি, আমাদের মা কাকিমারা বলে যে হাঁড়ি কড়া একসাথে অনেকগুলো বাসন থাকলে ঠোকাঠুকি লাগে। সেই জিনিসটা যখন আমরা গৃহের পরিস্থিতির মধ্যে বলছি, রান্নাঘরের বাসনপত্র কিন্তু একটি বস্তু। সেই বস্তুর কথা আমরা গৃহের পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে যখন ছোটোখাটো বিষয় নিয়ে নানা কলহ হয়, সমস্যা তৈরি হয়, সেটার ক্ষেত্রেও পরিবারের বড়রা, বয়োজ্যেষ্ঠরা এই একই কথা বলে যে ছোটোখাটো পরিবারের মধ্যে এক জায়গায় অনেক কেউ থাকলে নানা রকম কথাবার্তা হয়, সেটাকে রান্নাঘরের ওই বাসনপত্রের সাথে তুলনা করা হয়। বাসনপত্রে একসাথে থাকলে আমরা দেখেছি ঠোকাঠুকি লাগলে আওয়াজ হয়, তো গৃহের মধ্যে নানা রকমের মানুষ একসাথে থাকলে তাদের মধ্যেও ছোটো কলহ তৈরি হতে পারে।
এটাকেও আমরা একটি দূরবর্তী সঞ্চালনের বা ফর ট্রান্সফারের উদাহরণ হিসেবে ধরতে পারি। এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ধারাবাহিক শিখন সঞ্চালন বলতে কী বোঝো? ধারাবাহিক শিখন ভবিষ্যতের শিখনকে সাহায্য করে। বিদ্যালয়ের শিখন এমনভাবে বিন্যস্ত হবে যাতে পূর্বার্জিত শিখনের সঙ্গে বর্তমান শিখনের সম্পর্ক থাকে। এর ফলে ভবিষ্যৎ শিখন আরও অর্থবহ হয়ে ওঠে। আর আজকের শিখন আগামীকালের শিখনকে সাহায্য করবে এবং আগামীকালের শিখন পরের দিনের শিখনকে সাহায্য করবে। এটাই হলো ধারাবাহিক। বিদ্যালয়ে এমনভাবে আমাদের শেখায়, আমাদের বিদ্যালয় একটি সমাজের ক্ষুদ্র সংস্করণ। এখান থেকে যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, এখানে আমরা অনেক ধরনের মানুষের সাথে এক জায়গায় থাকতে শিখি। আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা সম্মান করতে শিখি। তারা আমাদের নিজেদের পরিবারের লোক না হয়েও আমাদের পরিবারের লোক হয়ে ওঠেন। তাদের কথাবার্তা আমরা শুনে চলতে বাধ্য হই। এই সবের মধ্যে দিয়ে আমাদের কি ভবিষ্যতের শিখন অর্থবহ হয়ে ওঠে। আজকে সাধারণ ছোট একটি পরিসরের মধ্যে আমাদের থেকে শেখানো হচ্ছে কীভাবে অন্যের সাথে আচরণ করতে হয়, কীভাবে তোমার সাথে যার মতের মিল হচ্ছে না তার কথাগুলো চুপ করে শুনতে হয় এবং নিজের যুক্তির সহকারে সেই কথাগুলোর উত্তর দিতে হয়, এবং কিভাবে অন্যদের সকলকে ভালোবাসতে হয়, তাদের সাথে সৌভ্রাতৃত্ব দেখাতে হয়, অন্যের কথা মান্য করে চলতে হয় ইত্যাদি। আজকের শিখন আগামীকালের শিখনকে সাহায্য করবে এবং আগামীকালের শিখন পরের দিনের শিখনকে সাহায্য করবে। আজকে আমরা যা শিখছি সেটার উপর ভিত্তি করেই আমরা স্কুল লাইফে যা যা শিখবো তার উপর ভিত্তি করে আমাদের কলেজ লাইফে আমাদের আচরণগুলো গঠিত হবে এবং সেই সাথে সেখান থেকে আমাদের পরবর্তী পর্যায়ে জীবনের পর্যায়ে আমরা উত্তীর্ণ হতে থাকব। এইভাবে এটি একটি ধারাবাহিকমূলক প্রক্রিয়া যে পরস্পরকে সাহায্য করে এগিয়ে চলছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টা 2 নম্বরের প্রশ্ন যা আমরা আজকে ইভিএস থেকে আলোচনা করলাম। এর পরের দিন আমরা বাকি বিষয়টি নিয়ে আলোচনা করব।